নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের হৃদয় থেকে স্বাগতম। আমি সেই মেয়েদের মধ্যে একজন ছিলাম যারা নিজের বিছানায় ঘুমাতে খুব পছন্দ করত। সম্ভবত এর কারণ ছিল যে আমি আমার ভাইবোনেদের মধ্যে সবচেয়ে ছোট ছিলাম এবং সবসময় আমার মায়ের পাশে ঘুমাতাম। যদিও আমি ছোট ছিলাম, কিন্তু যখন সবাই ঘুমিয়ে পড়ত এবং ঘরের আলো নিভে যেত, তখনও যদি মা বাবাকে ডেকে তাদের কাছে আসতে বলতাম, আমার চোখ খুলে যেত। যখন আমি ছোট ছিলাম এবং মা আমাকে ঘুম পাড়িয়ে বাবার কাছে যেতেন, আমি জেগে উঠে কাঁদতে শুরু করতাম। মা ছাড়া আমার একদমই ঘুম আসত না। যতক্ষণ না আমি মায়ের মুখে হাত রাখতাম, ততক্ষণ আমার শান্তি মিলত না। কিন্তু যত আমি বড় ও বুদ্ধিমান হতে লাগলাম, মা আমাকে বললেন যে এখন আমাকে আমার বড় বোনের সাথে অন্য ঘরে ঘুমাতে হবে। আমি সঙ্গে সঙ্গে না বলে দিলাম এবং মায়ের বুকের সাথে লেপ্টে পড়লাম। আমি বললাম, না, আমি শুধু তোমারই পাশে ঘুমাব। তোমার ছাড়া আমার ঘুম আসে না। মা একটি ঠান্ডা শ্বাস নিয়ে বললেন, বেহাজা, তোমার একটুও লজ্জা নেই। তখন আমি এই কথাগুলোর মানে বুঝতে পারিনি। কিন্তু যত আমি বড় হতে লাগলাম, এক রাতে আমি যে শব্দ শুনলাম তা আমাকে হতবাক করে দিল। সেই রাতে আমি হঠাৎ জেগে উঠলাম এবং যখন মা আমাকে ঘুম পাড়িয়ে বাবার কাছে গেলেন, আমি কিছু অচেনা শব্দ শুনলাম। প্রথমে আমি ভেবেছিলাম মায়ের আঁচল ধরে ফেলব, কিন্তু তারপর চুপচাপ চোখ বন্ধ করে সেই শব্দ শুনতে লাগলাম। সেই শব্দগুলো আমার কানের লতাকে লাল করে দিল। আমি নিঃশব্দে চোখ বন্ধ করে শব্দ শুনতে থাকলাম এবং তারপর এটি যেন প্রতিদিনের রুটিন হয়ে গেল। এই অভিজ্ঞতা আমার জন্য কিছু নতুন ও অদ্ভুত ছিল, যা আমাকে খুব দ্রুত বুদ্ধিমান ও পরিপক্ব করে তুলল। সম্ভবত এর কারণ ছিল যে আমি খুব বেশি চিন্তা করতাম এবং প্রতিটি বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা করতাম। আমিও ধীরে ধীরে লজ্জা অনুভব করতে শুরু করলাম। তাই আমি নিজেই সেই ঘরে ঘুমানো শুরু করলাম যেখানে আমার বোনেরা ঘুমাত। আমার থেকে বড় 3টি বোন ও 2 ভাই ছিল। সময় কেটে গেল এবং সবাই বিয়ের বয়সে পৌঁছে গেল। আমার সব ভাইবোনের বিয়ে আমার আগেই হয়ে গেল। যখন আমার বিয়ে হয়ে যাওয়া বোনেরা কোনো অনুষ্ঠানের জন্য আমাদের বাড়িতে আসত, তখন রাতে লুকিয়ে 3জন পরস্পরের সাথে কথা বলত এবং খুব হাসত। কিন্তু যেই আমি সেখানে পৌঁছাতাম, সবাই চুপ হয়ে যেত। যখন আমি তাদের জিজ্ঞাসা করতাম কি কথা হচ্ছে, তারা আমাকে বলত, তুমি এখনও ছোট। যদিও আমি 18 বছর বয়সী পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারা আমাকে এখনও বাচ্চা মনে করত। ধীরে ধীরে আমি এত চতুর হয়ে গেলাম যে যখনই আমার বোনেরা আসত, আমি ইচ্ছে করে ঘুমের ভান করতাম এবং তাদের মাঝে বিছানায় শুয়ে পড়তাম। তারপর তারা 3জন বসে ফিসফিস করে পরস্পরের সাথে সেইসব কথা বলত যা স্বামী স্ত্রীর মধ্যে হয়। আমার 3টি বোন সবসময় পরস্পরের সাথে সবকিছু শেয়ার করত এবং একসাথে শরীরত করত। আমিও তাদের কথা শুনতাম এবং নিজেকে সংযত রাখার চেষ্টা করতাম। বিয়ের পরের জীবন সুখে ভরে যায়, এই কথা আমি জেনে গিয়েছিলাম। তাই আমার মনেও একটা হুলস্থুল শুরু হয়ে গেল। আমি ভাবতে লাগলাম, আহা, আমারও বিয়ে হয়ে যাক। আমারও একজন স্বামী হোক এবং আমিও আমার স্বামীর থেকে সেই ভালোবাসা পাই যা আমার বোনেরা পায়। বিয়ের পর এসব জায়েজ হয়ে যায় এবং এতে শান্তিও মেলে। এই ভাবনা ভেবে আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগত। পড়াশোনায় মনোযোগ দেওয়ার বদলে আমি বিয়ের পরের স্বপ্ন দেখতে লাগলাম। প্রতি রাতে এক অদ্ভুত অস্থিরতা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ত। যখন আমি ঘরে একা থাকতাম, তখন আমার মোবাইলে ইন্টারনেটে ছেলেমেয়েদের রোমান্টিক গান দেখতাম এবং নিজেকে সেই মেয়েটির জায়গায় কল্পনা করতাম। আমি সেই মেয়েটির জায়গায় নিজের ভাবী স্বামীর কল্পনা করতাম এবং শান্তি পেতাম। একদিন আমার বড় বোন বাড়িতে এসেছিল। ভাবী ও আমার বোন পরস্পরের সাথে এমন কিছু কথা বলছিল যা শুনে আমার মনে অন্যরকম ভাবনা আসতে লাগল এবং আমি আবার সেই রোমান্টিক ভিডিও দেখতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে আমার বোন জেগে উঠল এবং আমাকে এসব করতে দেখে ফেল। সে আমার মোবাইল কেড়ে নিল এবং আমার মুখে এক চড় মারল। তারপর রেগে বলল, নিজের বয়স দেখ এবং নিজেদের কাজ দেখ। আমি বুঝতে পারছিলাম না কেন তুই পড়াশোনায় মনোযোগ দিচ্ছিস না। তুই তো সময়ের আগেই এসব খারাপ কাজে লিপ্ত হয়ে গেছিস। তোর খুব শখ নিজের জীবনে কাউকে জড়ানোর। দেখ, সকালে মাকে বলব যে তোর এই মেয়ে একদিন তোর মুখ কালো করে চলে যাবে। এর আগে যে আর কিছু খারাপ হয়, এটাকে এখান থেকে বিদায় কর। যখন আমার বোন আমার এই হটকারিতা জানতে পারল, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি কাঁদতে লাগলাম এবং তার হাত জোট করে ক্ষমা চাইতে লাগলাম। না দিদি, এমন কিছু নয়, আমি শুধু এমনিই দেখছিলাম। কিন্তু সে আমাকে খুব ডাকাডাকি করল। পরের দিন আমার বোন আমাকে আমার মোবাইল ফেরত দিল, কিন্তু এই প্রতিশ্রুতি নিল যে যদি আবার এই ধরনের অশ্লীল ভিডিও দেখলে খারাপ ফল হবে।
আমিও তবা করেছিলাম, কিন্তু যখন আমি কলেজে যেতাম এবং আমার বান্ধবীদের তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে শুনতাম, তখন আবার আমার মধ্যে সেই অনুভূতিগুলো জেগে উঠত। আমি 18 বছর বয়সী ছিলাম যখন আমার বোন আমাকে আবার মোবাইলে সেই ভিডিও দেখতে দেখে ফেল। সে বলল, তোমাকে মানা করা হয়েছিল না? তবুও তুমি মানলে না। মনে হচ্ছে তোমার যৌবন একটু বেশি জোশ দেখাচ্ছে। চলো, এখন মাকে বলি। আমি আর সহ্য করতে পারলাম না, তাই রাগে বললাম, হ্যাঁ, তোমরা সবাই বিয়ে করে নিজের জীবন উপভোগ করছ, আর আমাকে একটা ভিডিও দেখতে দিচ্ছ না। এর চেয়ে ভালো তো মাকে বলে দাও, আমারও বিয়ে দিয়ে দাও। আমি বিয়ের যোগ্য হয়ে গেছি, ঘরের কাজও ভালো করে করতে পারি, আর পড়াশোনায় আমার তেমন কোনো আগ্রহ নেই। যখনই আমি কিছু বলি, লোকেরা মা হয়ে আমাকে ডাকতে থাকে। আমার বোন আমাকে এক চড় মারল এবং বলল, কি যুগ এসে গেছে! যখন তুমি শ্বশুরবাড়ি যাবে তখন সোজা হয়ে যাবে। শ্বশুরবাড়িতে শুধু স্বামী থাকে না, অনেক দায়িত্বও থাকে। আমরা তো শ্বশুরবাড়ির ক্লান্তি নিয়ে মায়ের বাড়ি এসে চাঁদপুরুষ হাসি। রাতে স্বামীর মেজাজ দেখতে হয়, রাগ সহ্য করতে হয়, আর সকাল থেকে ননদ, দেবরানী আর জেঠানি মাথা খারাপ করে দেয়া। মহঙ্গাই আর বিদ্যুতের বিল তো আগে থেকেই মাথা ব্যথার কারণ। তোমার কাছে বিয়ে সহজ মনে হয়, কিন্তু আসলে তা নয়। আমার বোন আমাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু আমি কি বুঝতে রাজি ছিলাম? আমার জন্যও সম্পর্ক দেখা শুরু হল। প্রথম যে সম্পর্ক এল, তা ছিল আমার ভাবির খানদানের। আমার ভাবি তো আমাকে তেমন পাত্তাই দিত না, আর আমাকে এই বাড়ি থেকে বিদায় করার চেষ্টা করছিল। যখন ছেলের ছবি দেখানো হলো, সে খুব সুন্দর ছিল। তাকে দেখে আমার হৃদয়ের গতি বেড়ে গেল। তার সাথে বিয়ের পরের কথা ভেবে আমার মধ্যে এক অদ্ভুত আনন্দ ছুটে গেল। আমাদের পরিবার সরলতা পছন্দ করত, তাই আমাদের বিয়েও সরলভাবে হওয়ার কথা ছিল। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল, এবং তারপর সেই দিন এল যখন আমি মেহেদি লাগিয়ে কনে সেজে বসেছিলাম। খানদানের সব মহিলারা এসে মেহেদির রীতি পালন করছিল। আমি যদিও গম্ভীরভাবে বসেছিলাম, কিন্তু ভেতরে আমার মনে আনন্দের ঢেউ ছুটছিল। পরের দিন আমি আমার স্বামীর কাছে পৌঁছাতে চলছিলাম, আর এই ভাবনাতেই আমার মধ্যে হুলস্থুল পড়ে গিয়েছিল। বিয়ের দিন আমার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল, কিন্তু মায়ের বাড়ি ছাড়ার দুঃখ ছিল। যখন আমি প্রস্তুত হওয়ার জন্য বিউটি পার্লারে যাচ্ছিলাম, তখন একবার ফিরে সেই বাড়িটাকে দেখলাম যেটা ছেড়ে আমাকে যেতে হবে। আজ আমি এই বাড়িটাকে চিরতরে ছেড়ে যাচ্ছিলাম। শুধু পরে যখন আমি এই বাড়িতে ফিরব, তখন একজন অতিথি হিসেবে। আজ এই বাড়িতে আমার শেষ দিন ছিল, এই ভেবে আমার চোখে পানি চলে এল। তারপর আমি কনে সেজে বিয়ের হলের দিকে রওনা হলাম। বিয়ে হয়ে গিয়েছিল, এবং আমি কনে হিসাব দেখাচ্ছিলাম। আমার বড় কম কিছু ছিল না। লোকেরা আমাদের জুডিকে চাঁদতারার সাথে তুলনা করছিল। বিয়ের পর বিদায়ের সময় এল, এবং আমি আমার শ্বশুরবাড়ি চলে এলাম। আমার শাশুড়ি ছিলেন খুবই খুশিমেজাজ ও মুক্তমনের মহিলা। তাকে দেখে কেউ বলতে পারত না যে তিনি আমার শাশুড়ি, বরং তিনি তার ছেলের বড় বোনের মতো লাগছিলেন। তার আচরণ এমন ছিল যে আমিও খুশি ছিলাম যে বিয়ের পর আমরা দুজন শাশুড়ি বউ নয়, বরং মা-মেয়ে হয়ে থাকব। যখন আমি বিদায় হয়ে শ্বশুরবাড়ি পৌঁছলাম, আমার শাশুড়ি শাড়ি পরেছিলেন এবং চুল খোলা ছিল। তিনি সত্যিই মায়ের চেয়ে বড় বোনের মতো লাগছিলেন। তিনিই আমাকে এসে ঘরে বসালেন। যখন আমি বিছানায় বসলাম, আমার শাশুড়ি কাছে এসে বসলেন। তিনি আমার দোপাটাটি একটু পিছিয়ে ঠিক করলেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখে আমার ছেলে খুব খুশি হবে। তুমি খুব সুন্দর, এবং তুমি তোমার স্বামীকে ঠিকভাবে সামলাতে পারবে। এটা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি কখনো ভাবিনি যে আমার শাশুড়ি স্ট্যান কথা বলতে পারেন। আমি হাসলাম। তখন তিনি বললেন, আরে বউ, আমাকে অন্য শাশুড়িদের মতো ভেবো না। আমি তোমার বন্ধু হয়ে থাকব। তুমি আমাকে বিনা সংকোচে কিছুই শেয়ার করতে পারো। তার কথা শুনে আমার মন হালকা হয়ে গেল, এবং আমি বিশ্বাস করলাম যে আমাদের সম্পর্ক শাশুড়ি বুয়ের চেয়ে বন্ধুত্বের হবে। যদি সুহাগরাত নিয়ে তোমার কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে, তবে বলো। চিন্তার কোনো কারণ নেই। আমি তো আগেই লজ্জায় জলে ভেসে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম আমার স্বামী খুব রোমান্টিক হবেন এবং আমার সব ইচ্ছা পূরণ করবেন। কিন্তু আমার শাশুড়ি সোনায় সোহাগা করলেন। আমি তাকে মানা করলাম যে এমন কোনো কথা নেই, আমার কিছু জানার নেই। তবুও তিনি আমার পাশে বসলেন এবং ধীরে কানে বলতে লাগলেন, আজকের দিনে ছেলেদের কিভাবে খুশি করা যায়। আমি পুরো মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকলাম। কিছুক্ষণ পর যখন শাশুড়ি মা ঘর থেকে বাইরে গেলেন, তখন আমি বাইরে থেকে আওয়াজ শুনলাম। শাশুড়ি মা তার ছেলেকে বলছিলেন, বেটা, আমার বুকে বেশি তাড়া দিও না।
যদি সকালে আমার কাছে অভিযোগ আসে তাহলে আমি আমার বুকে 1 মাসের জন্য আমার কাছে ডেকে নেব। এতে আমার স্বামী চুপ ছিলেন। যখন তিনি ঘরে এলেন আমি তৎক্ষণাৎ মাথা নিচু করে বসে গেলাম। আমার স্বামী আমার সামনে এসে বসলেন এবং যেই তিনি আমার ঘোমটা তুললেন তখনই আমার সৌন্দর্যের প্রশংসা করতে লাগলেন। তার প্রশংসা শুনে আমি লজ্জায় হাসতে থাকলাম। তারপর তিনি আমার হাত ধরে সোনার আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন এবং হাত সোহাগ করতে লাগলেন। আমি আজ খুব খুশি ছিলাম যে শেষ পর্যন্ত সেই রাত এসেই গেল যার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। সম্ভবত কোনো মেয়েই আমার চেয়ে বেশি এই দিনের জন্য অপেক্ষা করেনি। কিন্তু যেই আমার স্বামী আমার কাছে এলেন তার ফোনে একটি কল আসল। আমার স্বামী সেই কল দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি ফোন কানে লাগিয়ে বারান্দায় চলে গেলেন এবং অনেকক্ষণ ধরে কথা বলতে থাকলেন। আমি বুঝতে পারছিলাম না তিনি কার সাথে কথা বলছেন। আমার মনে অদ্ভুত অডিম ভাবনা আসতে লাগল। আমি উঠে তার পিছনে গেলাম কিন্তু তখন তিনি ফোন বন্ধ করে দিয়েছিলেন। আমার স্বামী বেশ বিচলিত দেখাচ্ছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সব ঠিক তো? তিনি বললেন, বস আমাকে এজেন্ট হিসেবে মুম্বাই যেতে বলেছেন। সকালে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে যার সব কাগজপত্র আমার কাছে। এই প্রজেক্টটিও আমি নিজেই তৈরি করেছি। আসলে বিবরণ অনুযায়ী মিটিংটি 1 সপ্তাহ পরে হওয়ার কথা ছিল, কিন্তু যার সাথে মিটিং আছে তাকে রাতেই কোনোভাবে বাইরে যেতে হবে। তাই আমাকে মুম্বাইয়ের জন্য রওনা হতে হবে যাতে সকালের মিটিংয়ের সময়মতো পৌঁছাতে পারি। আমার সব স্বপ্ন যেন ভেঙে গেল। তারপর সবাই জেগে উঠল। শাশুড়ি তো আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং শ্বশুরও সচেতন পোশাক পরেছিলেন। যদিও এটি মানার মতো বিষয় ছিল যে দুজনই তাদের যুবক ছেলের মা-বাবা হওয়া সত্ত্বেও নিজেরা একদম যুবক দেখাচ্ছিলেন। আমার শাশুড়ি, যিনি সকাল সন্ধ্যা সুরখো গোলাপ খেতেন, তার মুখের উজ্জ্বলতা দেখে আমার মনে হতো যেন তিনি কোনো রানীর মতো। যখন আমার স্বামী তাদের বললেন যে তাকে জরুরি কাজে যেতে হবে, তখন দুজনেই চিন্তিত হয়ে গেলেন। তারা বলতে লাগলেন, যেও না, তোমার বউ কী ভাববে? আজ তো তোমার বিয়ের প্রথম রাত, বিশেষ রাত। যেও না। কিন্তু আমার স্বামী বললেন, চাকরি চলে যাবে। এই রাতের কি? আমরা তো পুরো জীবন একসাথে কাটাব। আমার স্বামী কোনো রকমে বোঝাতে পেরে সেখান থেকে চলে গেলেন এবং আমি শুধু মুখ তাকিয়ে থাকলাম। আমি তার জিনিসপত্র প্যাক করতে সাহায্য করলাম এবং তিনি এয়ারপোর্টের জন্য রওনা হলেন। শ্বশুর তাকে ছেড়ে দিতে গেলেন। শাশুড়ি আমার কাছে এসে বসলেন এবং বারবার ক্ষমা চাইতে লাগলেন। কিন্তু আমি বললাম, কোনো সমস্যা নেই। এমন হয় যখন শ্বশুর ফিরে এলেন তখন দুজনই তাদের ঘরে চলে গেলেন এবং আমি কাপড় বদলে বিছানায় শুয়ে পড়লাম। ভেতরে আমি খুব অস্থির ছিলাম এবং ভাবছিলাম যে এখন এই দুদিন কিভাবে কাটাব। যাই হোক, যেখানে এত বছর কেটে গেছে সেখানে দুদিনও কেটে যাবে। সেই রাতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে কিছু মেহমান আমার মুখদর্শনের জন্য এসেছিলেন। সবাই জিজ্ঞাসা করছিল, তোমার স্বামী কোথায়? দুলহা ছাড়া তো দুলহন অসম্পূর্ণ। এই ধরনের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। তারপর আমার মায়ের বাড়ি থেকে আমার বোনেরা এবং ভাবিরা এলেন। আমার বোনেরা শরারত করে জিজ্ঞাসা করতে লাগল, চলো, এখন কাল রাতের কথা কিছু বলো। তোমার স্বামী কি তোমার কাছে থাকল? তার আগেই তো তোমাকে ছেড়ে চলে গেল। আমি গভীর শ্বাস নিয়ে নিজেকে সামলে নিলাম। আমার বড় বোন আমার কাছে এসে তালি দিয়ে জোরে হাসল। তিনি বললেন, যেমন কেমন তেমন। যতটা অধীর তুমি ছিলে, দেখো তোমার সাথে কি হলো। আমার তো আর সহ্য হচ্ছিল না, নইলে এখনই তোমার গলা টিপে দিতাম। এখন দুদিন পর আমার স্বামীকে ফিরে আসার কথা ছিল। আমি ভেবেছিলাম যে এই দুদিন পলক ফেলতেই কেটে যাবে। আমি আমার শাশুড়ির সাথে বেশ মিশে গিয়েছিলাম। তার মুখে এত উজ্জ্বলতা ছিল যে অনেক কুমারী মেয়েরাও এমন উজ্জ্বলতার জন্য তৃষ্ণার্ত থাকত। কিন্তু আমার স্বামী আমার থেকে আরও দূরে সরে যাচ্ছিলেন। এখন তিনি বলতে লাগলেন যে 2 সপ্তাহ পর আসবেন। আমি এদিকে শ্বশুর শাশুড়ির খুব সেবা করছিলাম। সেই দিন যখন আমার শাশুড়ি আমাদের জন্য চা বানিয়ে লিভিং রুমে নিয়ে এলেন, তখন আমি তার পাশেই বসলাম। আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, আরে মাম্মিজি, আপনি এমন কি খান? আপনাকে দেখে একদমই মনে হয় না যে আপনি একজন যুবক ছেলের মা। এত উজ্জ্বলতা তো আজকালকার কুমারী মেয়েদের মধ্যেও দেখা যায় না। আমার কথা শুনে শাশুড়ি হেসে বললেন, আরে পাগলি, তোমার শ্বশুর আমাকে এত ভালোবাসেন যে এই বয়সেও তিনি আমার সব ইচ্ছা পূরণ করেন। যখন অন্য নারীরা এসব জিনিসের জন্য তৃষ্ণার্ত থাকে, আমার কাছে সবকিছু আছে। তাহলে আমি কেন কোনো যুবতী মেয়ের মতো উজ্জ্বল না থাকব? শাশুড়ির কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। সেই রাতে আমি হতাশ হয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু মধ্যরাতে আমার অস্থিরতা এত বেড়ে গেল যে আমি ঘামে ভিজে গেলাম এবং গলা শুকিয়ে গেল।
আমি দেখলাম পানির গ্লাস খালি, তাই আমি রান্নাঘরের দিকে হাঁটলাম। কিন্তু তখনই আমি শাশুড়ি শ্বশুরের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। এই শব্দ শুনে আমি ভাবলাম, দেখি না তারা এই সময় কি কথা বলছে। আমি তাদের ঘরের দিকে এগিয়ে গেলাম, না ভেবেই দরজার কাছে কান লাগিয়ে কথা শুনতে লাগলাম। যে শব্দ আমি শুনলাম তা আমাকে লজ্জায় পানি পানি করে দিল। তারা বয়স্ক হয়ে গেছেন, কিন্তু এখনও একে অপরের সাথে প্রেম ভালোবাসার কথা বলছিলেন। আমার শাশুড়ি বলছিলেন, আমার বয়সের কথা ভেবে দেখো, ঘরে তো যুবক বউ আছে, কিন্তু শ্বশুরের উত্তর শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি পানি না খেয়েই ঘরে ফিরে এলাম। অনেকক্ষণ ভাবলাম, যা শুনেছি তা কি সত্য নাকি আমার ভুল ধারণা। আমার শ্বশুর তার স্ত্রীকে বলছিলেন, আরে তাতে কি হয়েছে? সে কি দুধ খাওয়া শিশু? সে তো আমাদের ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেই এসেছে। আলাদা কথা, বেচারি এখনও তার অপেক্ষায় ঠান্ডা পড়ে আছে কি? এ কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমি কখনো ভাবিনি যে একজন শ্বশুর তার বউ সম্পর্কে এমন কথা বলতে পারে। সকালে যখন শাশুড়ি শ্বশুর ঘর থেকে বের হলেন, আমি তাদের সাথে চোখে চোখ রাখার সাহস পাচ্ছিলাম না। আমি শ্বশুরকে অদ্ভুতভাবে ভয় পেতে শুরু করলাম, কারণ এখন আমি তাদের চোখের ইশারা বুঝতে পারছিলাম। তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত অদ্ভুত দৃষ্টিতে দেখছিলেন। যখন আমি স্বামীর সাথে কথা বলার চেষ্টা করলাম, তিনি শুধু বললেন, আমি ব্যস্ত, অনেক কাজ আছে, ফিরতে সময় লাগবে কি? একদিন শাশুড়ির রক্তচাপ বেড়ে গেল। তিনি বললেন, বউ, রান্নাঘরে ওষুধ আছে, একটু দুধে মিশিয়ে দাও, আমাকে শান্তি দেবে। আমি দুধের গ্লাস বের করলাম এবং তার রক্তচাপের ওষুধের বদলে তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। তা খেয়ে আমার শাশুড়ি ঘুরে পড়লেন এবং আমি তাকে ঘরে শুইয়ে দিলাম। কিন্তু এখন আতঙ্ক হচ্ছিল যে কিছু ভুল হয়ে গেল কিনা। ঠিক তখনই আমার স্বামীর ফোন এল শাশুড়ির ফোনে। তিনি কখনো আমাকে ফোন করেননি। আমি ফোন তুললাম এবং কানে লাগামাত্র স্বামী বললেন, শোনো, তোমার বুকে বলে দাও যে আমি আর ফিরব না। আমি এখানে অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক গড়েছি এবং সে আমার সন্তানের মা হতে চলেছে। সুহাগরাতেও সে আমাকে ফোন করে দিল্লি ডেকেছিল। সে ধনী বাবার মেয়ে এবং বলেছে যে যদি আমি তাকে বিয়ে না করি, তাহলে সে আমার বিরুদ্ধে মামলা করবে। এখানের পুলিশ কত কঠোর তা তো জানো। বাধ্য হয়ে আমাকে তাকে বিয়ে করে তার সন্তানকে গ্রহণ করতে হবে, আর বিনিময়ে আমি কোটি কোটি টাকার সম্পত্তি পাচ্ছি। তাহলে তোমার সেই বুতে আর কি আছে? খুব শীঘ্রই আমি তোমাদের দুজনকেও এখানে ডেকে নেব, সুখে জীবন কাটাব। শুধু এই নালায়েক বু থেকে কোনোমতে রেহাই পেতে হবে কি? এ কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সব স্বপ্ন মাটির সাথে মিশে গেল। আমি শাশুড়িকে সেই অবস্থায় রেখে বাড়ি ফিরে এলাম। কাঁদতে কাঁদতে আমি আমার বাবা মা এবং ভাইদের সব বললাম। তারা তৎক্ষণাৎ আমার শ্বশুরবাড়ি পৌঁছালেন এবং জোরালো বিতর্ক হল। আমার শাশুড়ি শ্বশুর পর্যন্ত বললেন, একবার সম্পত্তি আমাদের ছেলের নাম হয়ে গেলে আমরা তাকেও ছেড়ে দেব এবং অঞ্জলি আমাদের বউ থাকবে। কিন্তু আমার বাবা স্পষ্টভাবে না করে দিলেন। কয়েক বছর পর আদালতে মামলা চলল এবং আমার স্বামীর সাথে তালাক হয়ে গেল। কম বয়সেই আমি এসব সহ্য করলাম। আমার বোন ঠিকই বলেছিল যে বিয়ের পর এমন অনেক কিছু হয় যা একটি মেয়ের জীবন সম্পূর্ণ বদলে দেয়া। আমি যে একসময় হাসিখুশি, চঞ্চল এবং ভাবুক ছিলাম, এখন নীরব হয়ে গেছি। এখন আমার বয়স 20 বছর। আমার জন্য অনেক সম্পর্ক আসে, কিন্তু পুরুষদের প্রতি আমার বিশ্বাস সম্পূর্ণ উঠে গেছে। বিয়ের নাম শুনলেই আমার হৃদয় ভয়ে কেঁপে ওঠে। আপনি কি মনে করেন, আমার বিয়ে করা উচিত নাকি সব পুরুষ এমন নয়? যদি আবারও আমাকে প্রতারণা করা হয় তাহলে? আমার প্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের আমার ছোট্ট গল্প। আপনারা কমেন্ট করে অবশ্যই বলুন আমার গল্পটি কেমন লাগল। যদি আপনি এরকম আরও ইন্টারেস্টিং এবং রোমান্টিক গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যাতে আপনি আমার আগামী গল্প পেতে পারেন। কাল দেখা হবে আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।